রাত 11টা বেজে 4 মিনিট। রুমের জানালা খোলা, জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে পর্দার অভ্যন্তরীণভাবে নাড়িয়ে দিচ্ছে। আরিফ একা বসে আছে রুমের কোনায় ছোট্ট সোফায়, তার হাতে ধরা একটা কাগজ। কোনো চিঠি না, কোনো স্ক্রিপ্ট না, কেবল একটা সাদা পৃষ্ঠা যেখানে কোনো কিছু লেখা হয়নি, কিন্তু মনের ভেতর যেন হাজারো লাইন আঁকা। দরজার ভেতরে থেকে বন্ধ, আলোটা আবছা, ঘরটা নিস্তব্ধ, ঠিক যেমন নিস্তব্ধ এখন আরিফের বুক। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আরিফের কণ্ঠস্বর কাঁপছে, একা একাই বলল, সবাই বলে ভালোবাসা সাহসী করে তোলে মানুষকে, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসা মানুষকে ভয় দেখায়, অসহায় করে দেয়, চুপ করে দেয়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আরিফ, আবারও বলল একা একা আওড়ালো, আমি তাকে চিনি, আমি জানি সে কেমন, কিন্তু কখনো কখনো কিছু মানুষ এতটাই অবাক করে যার ব্যাখ্যা দিতে পারে না কেউ। আমি ভয় পাচ্ছি সে বিস্ময়ের কাছে হেরে যেতে। সে জানালার বাইরে তাকালো, আকাশে আলো, চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে, ঠিক যেমন ওর নিজের মন আলো, ভালোবাসার আলো। অনেকটাই অজানা পরীক্ষার মেঘে ঢেকে যাচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জানে না, কিছু জানে না, আর আমি সব জানি, তবুও কিছু বলতে পারছি না, কিছু করা যাচ্ছে না, শুধু বসে থাকতে হচ্ছে অপেক্ষায়, একটা সিদ্ধান্তে, একটা মুহূর্তে, যেটা হয়তো আমার পুরো জীবনটাকে বদলে দেবে। আরিফ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আয়নার সামনে গেল, নিজের চোখের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, তুমি কি পারবে না মিম, আমাদের ভালোবাসার মান রাখতে? তার চোখে জল আসার মতন, কিন্তু সে চোখ চেপে রাখলো। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি যদি না বুঝো তবে কি আমি হারিয়ে যাব? তুমি কি চিনবে না এই নীরব ভালোবাসাকে? ঘর জুড়ে তখনও নিস্তব্ধতা, শুধু জানালার পর্দা উঠছে, আর আরিফ একা দাঁড়িয়ে আছে হৃদয়ের এক বিশাল ঝড় নিয়ে, যার কেবল সে আর একজনই অনুভব করছে, সে হলো মিম। কিন্তু মিম জানেই না এই পুরো ঝড়ের কেন্দ্রবিন্দুতে সে নিজেই দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এসে থামলো রাত 12টায়। রুমের নিস্তব্ধতা কাটাতে না পেরে আরিফ বেরিয়ে পড়লো অন্ধকার রাত্রে অজানা গন্তব্যে। অন্যদিকে রাত 12টা পেরিয়ে গেছে। স্প্যারো ড্রিম হাউসের চারপাশ নিঃশব্দ, সবাই ঘুমে পড়েছে, শুধু একটা ঘরে আলো জ্বলছে এখনো, মিমের ঘর। চুপচাপ বিছানায় বসে আছে সে, চুল খোলা, মুখটা ফ্যাকাশে, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে, তাকিয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার দিকে, নিজেকে চিনতেই পারছে না। আজ সারাদিন কেবল হাসি মুখে দেখিয়েছে সবার সামনে নিজেকে সাজিয়েছে, নতুন জামা ট্রাই করেছে, কিন্তু একবারও কেউ হয়তো বুঝতে চায়নি মিম ঠিক আছে কিনা। সেই দিন আরিফের অত কথা শুনেও মিম বেহায়ার মতন আজ সারাদিন কল ও মেসেজ দিয়েছে। আরিফ গত 2 দিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকেই অফলাইন, সিমটা বন্ধ। তাও যদি একবার খেয়ালে সে আশায় মিম মিম কল দিয়ে গেছে বারবার, কিন্তু প্রতিবারই নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে হয়েছে। মিম ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার সিল্কি কালো চুলগুলো আজ অযত্নে ছড়িয়ে পড়ে আছে সরাসরি বিছানা থেকে ফ্লোরে। চোখ তার ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার দিকে, হৃদয় ভাঙার যন্ত্রণায় আজ সে কাতর। হঠাৎ করে মিম বিড়বিড় করে বলল, মুক্তি চাই, এ ভয়ঙ্কর কষ্ট থেকে আমি মুক্তি চাই। তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে হঠাৎ করেই উঠে বসলো, ধীরে ধীরে এগিয়ে গেল ড্রেসিং ড্রয়ারের দিকে, পুরো একটা ছোট নোটবুক বের করলো। আরিফের সেই দেওয়া প্রথম চিঠি এখনো রাখা সেখানে। সেই চিঠির পাশে আজ লিখলো সে, আমি হারিয়ে যাচ্ছি আরিফ, তোমার চুপ করে থাকা আমার সহ্য হচ্ছে না আর। জানি না বিয়েটা কার সাথে হচ্ছে, জানি না তুমি কোথায়, শুধু জানি তুমি ছাড়া আমি কিছু
কিছুই না। এই বিয়ে, এই আনন্দ, এই সাজ, সব যেন বিষ লাগছে। কেউ যদি জানতো আমি ভেতরে কতটা শেষ হয়ে গেছি। তারপর একটা সাদা পেজ ছিঁড়ে আলাদাভাবে লিখলো, আব্বু আম্মু, আপনারা যদি এই চিঠি পড়েন তাহলে শুধু জানবেন আমি কারোর বিরুদ্ধে না, আমি শুধু নিজের ভালোবাসার পক্ষেই ছিলাম। আমি আর পারছি না। তারপর মিম দরজা খুলে সিঁড়ি দিয়ে নামছে, ধীরে ধীরে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। সেখান থেকে ফলের কাটা ছুরি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো তার হাতে তীব্র গতিতে কাঁপছে। আরিফের কথা যতবার মনে পড়ছে ততবারই মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। কিন্তু এত কষ্টের মাঝে বারবার মনে পড়ছে বাবা মা, বড় আব্বু, চাচু, বড় আম্মু, মামনি ও ভাই বোনদের মুখ। হাতের কাঁপুনিতে হঠাৎ করেই ছুরিটা ছিটকে পড়ল ডাইনিং টেবিলে একটা গ্লাসের ওপর। তৎক্ষণাৎ গ্লাসটি নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। কেডা কেডা ওইখানে? কুদ্দুস চাচার কণ্ঠস্বর শুনে মিমের ভোর কাটলো। হঠাৎ করেই ভাবলো, কি করছিলাম আমি? এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম? তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠল। মিম বেহাল অবস্থা দেখে কুদ্দুস চাচা চিৎকার করে বললেন, বড় কর্তা, ছোট কর্তা, আবির বাবা, তোমরা জলদি আহো। মিম মামনির মাথা খারাপ হইয়া গেছে। কুদ্দুস চাচার চিৎকারে মুহূর্তে নিচতলার থেকে দোতলার সকল রুমে লাইট জ্বলে উঠল। সবাই হন্তদন্ত হয়ে এলো। মিমকে দেখে ছুটে গেল সবাই সেই দিকে। সবাই সব জেনে গেছে। সবার এত প্রশ্ন, আরিফকে না পাওয়ার বেদনা, সবকিছু ভেবেই মিম আর নিজেই স্থির রাখতে পারলো না। মুহূর্তেই লুটিয়ে পড়লো ফ্লোরে। তানভীর আবির ছুটে গিয়ে মিমকে ধরলো, কিন্তু ততক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। মিম তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো। বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে। আলী আহমেদ খান গম্ভীর মুখে বলল, আবির, মিমকে উঠিয়ে সোফায় শুয়ে দাও। আবির মিমের দিকে তাকায়, চেহারায় মায়া কিন্তু শান্ত। দীর্ঘ 1 ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুলল। দেখলো ও সোফায় শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে আবির, তানভীর, মেঘ, বন্যা। একটু দূরে পাগলের মতন বসে আছে তার মমতাময়ী মা আকলিমা খান। তাকে ঘিরে আছে মালিহা খান ও হালিমা খান। আরেকটা বড় সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান। মিম আস্তে আস্তে উঠে বসলো। দেখলো দূরে এক কোনায় অস্থির কিন্তু অপরাধী নিয়ে দাঁড়িয়ে আছে আরিফ। আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠল। আবির ধীরে ধীরে বলল, তোমার কিছু বলার আছে? মিম ফিসফিস করে বলল, ভাইয়া, আমি পারছি না আর। আমি আরিফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি সত্যি ভালোবাসি ওকে। আমি কিছু করবো না, কসম। কিন্তু প্লিজ আমাকে কোথাও পাঠিয়ে দিও না। বলতে বলতে মিম কণ্ঠ যেন ভেঙে আসছে। আবির মিমের মাথায় হাত রাখলো, চোখ ভিজে আসে তারপর বলল, তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম। তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ। মিম থমকে যায়, চোখ বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, কি বললে ভাইয়া? আবির হেসে বলল, তোমার ভালোবাসা আজ তোমাদের জয় করলো। তুমি পেরেছো মিম, তুমি পেরেছো। মিম স্তব্ধ হয়ে বসে আছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই প্রথম সে চোখে আনন্দের জল। তারপর মিম প্রশ্নবদ্ধ দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো। মেঘের পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল, আহিয়ার আব্বু, এবার তো অন্তত সবটা খুলে বলুন। আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্যই করছেন। আপনাদের ভরসায় আমরা বিয়েতে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এবার সবকিছু জানতে ইচ্ছে করছে। দয়া করে আমাদের সবটা স্পষ্ট করে বলুন। আবির আস্তে ধীর গলায় বলা শুরু করলো, 1 সপ্তাহ আগে। ফ্ল্যাশব্যাক। সময় 25শে জুন বিকাল 5টা। স্থান আলী আহমেদ খানের অফিস কনফারেন্স রুম। রুমের মধ্যে বসে আছে 3 কর্তা, আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান। আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর। আরেক কোণে দাঁড়িয়ে আছে এক তরুণ, চোখে ভয় তবুও সাহসী। সে হলো আরিফ।
নদীর নিচে আলোটা কিছুটা ম্লান। রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, তুমি বলছো তুমি আর মিম 5 বছর ধরে একসাথে আছো? আরিফ মাথা নিচু করে বলল, জি মামা, আমি ওকে ভালোবাসি, আজ নয় অনেকদিন ধরে। আমি ওকে হারাতে চাই না। আলী আহমেদ খান মুখ শক্ত করে বললেন, ভালোবাসা অনেকেই দাবি করে, কিন্তু দায়িত্ব নিতে পারা, কষ্টের দিনে পাশে থাকা, চুপ করে থেকে ভালোবাসা বোঝাতে পারা, এসব কি তুমি জানো আরিফ? আরিফ মাথা তুলল, সাহসের সঙ্গে বলল, আমি জানি। আর মিমের মুখে কিছু না শুনলেও আমি তার চোখে যে ভালোবাসা প্রতিদিন দেখছি। তখনই আবির বলল, আবু, আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে। আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিম ভালোই থাকবে। আলী আহমেদ খান শক্ত কণ্ঠে বললেন, তুমি চুপ থাকো। খানবাড়ির 5 ছেলে মেয়েই খানবাড়ির 5 রত্ন। এই রত্ন আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না। আমার 5 রত্নের মধ্যে একজন হলো মেঘ। আর তুমি নিজেই জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই। আমি থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো। এবার ইকবাল খান মুখ খুললেন, বললেন, দেখ আবির, মেয়েটা আমার হতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের। তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। ভাইজান যেভাবে চান সেভাবেই সবকিছু ঠিক হবে। আবির হতাশ দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি চান আপু? দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক? আলী আহমেদ খান বললেন, যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তারা কখনোই আলাদা হবে না। মিম ছোট মানুষ হতে পারে, এটা তার আবেগ। তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায়। আলী আহমেদ খানের কথা শুনে আবির বলল, মানে আপনি কি বলতে চান? দয়া করে স্পষ্ট করে বলুন। আলী আহমেদ খান বললেন, ওদের দুইজনকে ভালোবাসা পরীক্ষা দিতে হবে। আবির ভ্রু কুঁচকে জবাব দিল, আব্বু, ভালোবাসা কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়? ভালোবাসা হলো মনের ব্যাপার। আলী আহমেদ খান বললেন, ওরা দুজন দুজনকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে তোমার এত ভয় কিসের? এসব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল, মামা, মিমের জন্য আমি যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে। আলী আহমেদ খান এক নাগাড়ে বলে যান, আগামী 4 জুলাই মিমের বিয়ে ঠিক হবে। তবে তাকে জানানো হবে না পাত্রকে। যদি সে নিজে থেকেই জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে, বিয়েতে রাজি না হয়, অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে, তাহলেই প্রমাণ হবে সে শুধু আবেগে নয়, সত্যিকারের ভালোবাসে। আর যদি মুখ বুজে বিয়েতে রাজি হয়, তবে বুঝবো তার অনুভূতি টিকে নেই। তখন পরিবার যে পাত্র ঠিক করবে তার সাথে বিয়ে হবে। ঘরে নীরবতা। মোজাম্মেল খান ভ্রুকুটি করে বললেন, আর যদি সে ভেঙে পড়ে, মানসিকভাবে সহ্য করতে না পারে? আবির দৃঢ় গলায় বলল, আমি তাকে চিনি চাচ্ছ, সে দুর্বল না। সে রক্তে খান পরিবারের মেয়ে। ভালোবাসা ছিঁড়ে ফেলায় মেয়ে সে না। আলী আহমেদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর মাথা নাড়েন। ঠিক আছে আবির, প্রমাণ করো। যদি সত্যি মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি নিজের হাতে আরিফ আর মিমের বিয়ে দেব। আরিফ নিঃশ্বাস ফেলে, চোখ বন্ধ করে। কনফারেন্স রুম থেকে বের হতেই আবির আরিফের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক। এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে। ওকে বুঝিয়ে দিস না। এখন এমন ভাবে দেখাবি যেন তুই আর কিচ্ছু চাস না। আরিফ চুপ। আবির আবার বলল, পারবি তো? আরিফ ধীরে বলল, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই আর মিম হোক উত্তর। শুধু দোয়া করো উত্তরটা যেন ঠিক হয়। তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল, মিম, তুমি জানো না ঠিক কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে, তবে আমি জানি তুমি পারবে। আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো। ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা। ঠিক এতটা কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল।
আবির যখন তার কথা শেষ করলো পুরো ঘর নিস্তব্ধ, সবাই স্থির, কিছুটা শূন্য। কিন্তু একসময় মিম উঠে দাঁড়ালো, চোখে জলের রেখা, গলা কাঁপছে, তবুও কণ্ঠে জেদ। সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে, এক এক করে যেন সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে বলা শুরু করলো, তোমরা সবাই বলেছ এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু কেউ একবার আমার সঙ্গে কথা বলনি, কেউ জানতে চাওনি আমি কেমন আছি, কেউ জিজ্ঞাসা করনি আমি কি চাই। তার কণ্ঠে ক্রমশ ভাঙতে লাগলো। তোমরা সবাই শুধু প্ল্যান করেছো, ঠান্ডা মাথায় আমার জীবনটা একটা খেলার পরিণত করেছো। কারোর চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হতো না, দিনে আলো অসহ্য লাগতো, অথচ আমি তো ছিলাম এই বাড়িতেই সবার প্রিয়। তাহলে আমাকে বোঝার কেউ ছিল না কেন? সবাই নিস্তব্ধ। আকলিমা খান কান্না চেপে ধরে বসে আছেন। মিম আরো বলল, আরিফ চলে গিয়েছিল, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিয়ে ঠিক হয়েছে, অথচ আমাকে কিছু বলা হয়নি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তোমরা সবাই মিলে ঠিক করলে, অথচ সেখানে আমি ছিলাম না। এক মুহূর্তে চুপ করে থেকে সে বলল, তোমরা বলো এটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি, আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছি, আর তবুও তোমাদের প্রমাণ দিতে হয়েছে। তারপর মিমা দাঁড়িয়ে থাকতে পারলো না, চোখে জল মুছতে মুছতে ছুটে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে। সবাই চুপ। আবির এক নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো। এবার আরিফ ও টলমলো চোখে নিয়ে তাকালো আবিরের দিকে। আবির একবার মাথা হেলে ইশারা দিল, চোখে একটাই কথা, এবার তুই যা। আরিফ দাঁড়িয়ে থাকলো। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমেদ খানের দিকে, চোখে এক বিনয়ী আবেদন। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গভীর কণ্ঠে বললেন, যাও, উপরে গিয়ে দেখো মেয়েটা রাগ কমাতে পারো কিনা, হয়তো রাগে একটু পর এসে বলবে সে বিয়েই করতে চায় না। আরিফার এক মুহূর্ত দেরি করলো না, সে ছুটে গেল সিঁড়ি বেয়ে মিমের রুমের দিকে। ঘরটা একেবারে নিস্তব্ধ। মিম বেলকনিতে দাঁড়িয়ে আছে, চোখে জল মুছছে বারবার। আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পেছনে ফিরে তাকালো না, কিন্তু বুঝে গেল কে এসেছে। আরিফ নিচু গলায় বলল, তুমি জানো না মিম, আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি পারবে না, ভেবেছিলাম তোমাকে হারাবো। মিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ কাঁপা কাঁপা হাতে মিমের পেছন থেকে জড়িয়ে ধরলো। আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে। আরিফের ছোঁয়ায় মিম রাগ যেন বরফের মতন গলতে শুরু করলো। মিম পেছনে ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো, তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আরিফের বুকে, হাউমাউ করে কেঁদে দিল। আরিফ শক্ত করে বাহুতে জড়িয়ে নিল তার চাঁদ পাখিকে। মিম কাপা গলায় বলল, তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম। তোমার সেই চুপ করে থাকা আমার বুকটার ভেতরটা ছিঁড়ে দিচ্ছিল। আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে। আরিফ ধীরে ধীরে মিমের কাপা হাতটা ধরলো। মিম জানো, আমার কণ্ঠে একটাও শব্দ ছিল না, কারণ শব্দ আসলে মিথ্যা হয়ে যেত। আমি চুপ করেছিলাম, তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয়। মিম আবারও শিশুর মতন মুখ গুজে দেয় আরিফের বুকে। তুমি জানো না আমি কত কেঁদেছি, কত রাত বেলকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ এসে বলবে, চলো মিম পালাই, কিন্তু তুমি আসোনি, কিছুই বলনি। আরিফ ফিসফিস করে বলল, আমি বলিনি, কারণ আমি চাইনি তুমি পালাও। আমি চেয়েছিলাম তুমি লড়ো, যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য, আর তুমি পেরেছো মিম। তুমি জিতে গেছো। তোমার ভালোবাসা হারেনি, আমিও হারাইনি, আমিও জিতেছি। মিম হালকা হেসে বলল, আমরা না, আমাদের ভালোবাসা জিতেছে। আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল, আজকে থেকে শুধু তুমি আর আমি, কোনো লুকোচুরি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো চোখের জল নেই, শুধু আমরা তো একসাথে, কোনো
অভয় সঙ্গী ছিল না, তবুও ঘরের বাতাস যেন দুলে উঠল এক অদৃশ্য সুরে। এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে। মঙ্গলবার সকাল, স্প্যারো ড্রিম হাউসে আজ অদ্ভুত এক আমেজ। আকাশে মেঘলা, হালকা রৌদ্রর আলো ঝলমল করছে পুরো বাড়ি, কিন্তু বাড়ির ভেতরে একটা হুলস্থুল কাণ্ড। দরজায় টুংটাং বেল বাজতে কুদ্দুস চাচা দরজা খুলে দিলেন। সামনে দাঁড়িয়ে আছে মিমের নানা বাড়ির আত্মীয়রা, খালাতো বোন ফাইজা, সাদিয়া, তানিয়া, মামাতো বোন পুতুল, আরুষি, মাইশা, সুমাইয়া, আর সাথে আছে দুই ভাই সজল ও জিয়াউল, দুইজনেই মামাতো ভাই। মজা করতে করতে ঢুকছে। রনির সাথে হাত ধরে আসছে প্রিয়াঙ্কা হলো রনির বউ, অর্থাৎ মিমের ভাবি। সানজিদা বলল, এই বাড়িতে তো একদম সিনেমার মতন। মিম আপু কই? সবাই হেসে উঠল। বাড়ির ভেতরে তখনও শুরু হয়ে গেছে নাচের মহড়া। আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু, আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা। কয়েকজন হলো টিম লিডার। রাজিয়ার টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত, ফারিয়া, মারিয়ান, মিমি, সুভা, জাকিয়া, সাদিরা, সুমাইয়া, মুন্নি, জুই, মুস্কান ও প্রমি। তামান্নার টিমে নাচের প্র্যাকটিস করছে অ্যানি, আখি, পিঙ্কি, তোফা, চাঁদনি, ইমা, রাবেয়া, ফারজানা, নাদিয়া, সাইমা, রুমি ও জিলিক। আর খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা, সানজিদা, লিসা, সাইমা, নিশি, ওমি, অন্তরা ও আনিশা, ঋষিতা। আর শেষে এসে যোগ দিল আরো কয়েকজন বিশেষ বান্ধবী যারা গান গাইবে। তারা হলো সামিয়া, তাসনিমা, তাইবা, নাফিজা, অন্যান্য রুম্পা, লিপা, মমি, উর্মি, তমা, সুরভি, কেয়া ও ফাইজা। একপাশে মিম বসে মেহেদির ডিজাইন দেখছে। প্রমি হেসে বলল, এই মেহেদিতে আরিফ ভাইয়ার নাম লুকিয়ে দিবি, বুঝলি? মিম একগাল হেসে বলল, ও বুঝবে তো? মার্জিয়া হেসে ফেলে বলল, বুঝতে পারে কিনা সেটাই তো দেখার পালা। একদিকে তানভীর, আবির, রাকিব, রাসেল, মোবারক, সাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিং এর কাজ নিয়ে। সবাই চারিদিকে সব খেয়াল রাখছে সব ঠিক আছে কিনা, কোনো কিছু যেন কমতি না হয়। অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতেও। মেহেদির অনুষ্ঠান ও হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়ে একসঙ্গেই হবে স্প্যারো ড্রিম হাউসে, আর বাকি অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে। প্রচন্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন। ঘনিয়ে এলো সে কাঙ্ক্ষিত দিন। আজ বুধবার, মিমের মেহেন্দি নাইট। সন্ধে নেমেছে স্প্যারো ড্রিম হাউসে। চারিদিকে ঝলমলে আলোয় সেজে উঠেছে বাড়ি। রঙিন ঝাড়ল, ফুলের মালা, শাড়ি কাপড়ে মোড়ানো গাছ, ঘর, সবকিছু যেমন এক স্বপ্নপুরী। মেহেদি অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই এক গাড়ি করে এসে থামলো গেটের সামনে। মিমের আত্মীয় স্বজনরা এসে পড়েছে। নানা বাড়ির দিক থেকে আরো এসেছে তানহা, রোজা, আরিশা, মেহেরিমা, ইফসা, মাহি, আমিও আছি, মাহি, পুষ্প, ইসরাত, শুভা ও ফাতেমা। ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রঙা শাড়ি। সাথে এসেছে দুই কাজিন ভাই, ওয়াহিয়া শিকদার ও ফাহিম ভুইয়া, পরেছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি। খানবাড়ি দাঁড়িয়ে
রিসিভ করছে অতিথিদের। আবির, মেঘ, তানভীর, বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে। ঠিক তখনই এলো বরপক্ষ, আরিফের পরিবার। মাহমুদা খান শাড়ি পরে নেমেছে মার্জিত চেহারায়। বাবার গাম্ভীর্য যেন আলাদা। বড় ভাই আরিফ ও ভাবি জান্নাত একসাথে হাঁটছেন, আর ছোট বোন আইরিন দুষ্টু চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। ছেলেরা আসিফ, আরিফ, আবির, তানভীর সবাই পরেছে মেহেদি পাতা রঙের পাঞ্জাবি, আর অন্যান্য পরেছে গাঢ় গোলাপি রঙের পাঞ্জাবি। এখন পুরো বাড়ি জমজমাট। হঠাৎ মিউজিক শুরু হলো। দেশি গার্ল, সবকি ফেভারিট দেশি গার্ল। স্টেজে একদিকে নাচ শুরু করেছে মিম, মেঘ, বন্যা, আইরিন ও জান্নাত। তাদের পেছনে 5 জন ছেলে ফুলের মালা ছাউনি ধরে রেখেছে। এই ছাউনির নিচে মিম, গা ভর্তি গাঢ় সবুজ মেহেদি লেহেঙ্গা, মাথায় ফুলের টিকলি, মুখে ঝলমলে হাসি। আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সে হাতটা ধরল হাসি মুখে। আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি, সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হচ্ছে আজকে মোস্ট ওয়ান্টেড মেহেদি নাইট প্রতিযোগিতা বলে আইরিন মাইক তুলে নিল। প্রতিযোগিতায় মেয়ে বনাম ছেলেপক্ষ। প্রথম স্টেজে উঠল লামিয়া ও জাকিয়া। রাধে অন দি ডান্স ফ্লোর, রাধে লাইক টু পার্টি। তাদের স্পার্কলিং পারফরমেন্সে হাততালি পড়ে গেল। তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব। শিব শিব ... ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এরপর একে একে আরোহী ও নুসরাত ডোলারে তাল মিলিয়ে ঘূর্ণায়মান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল। ফাহিয়া ও আব্দুল্লাহ আহাদ, পুরো বাড়ি ছোট বড় সবাই উঠল নেচে। তারপর হঠাৎই স্টেজে উঠে আসলো আবির ও মেঘ। গান সাজান সাজান তুঝে দুলহান সাজাউঙ্গি। আবির সাদা পাগড়ি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো। একে একে ঢুকে পড়লো বন্যা ও তানভীর। এরপর হঠাৎ মিমকে টেনে আনা হলো। একসাথে 4 জন পারফরম্যান্সে চোখ ধাঁধিয়ে দিল সবাইকে। তারপর মিমের বান্ধবী আকলিমা, আদ্রিসা, আফরিন, আলপি, আশরিফা, আশুরি, অনামিকা, অন্তরা, আরু, আফতিকা, ইলমা, ইশিতা, ইসরাত, ইভা, লামিয়া, হালিমা, রাইসা, আনাইসা, তানহা, জান্নাতুল, নীলাঞ্জনা, তানজিলা, মৃত্যু সবাই গ্রুপ পারফরমেন্স করলো। মেহেদি হে রচনে ওয়ালি, হাতোं में गहरी लाली। প্রতিটা লাইনে কেউ না কেউ কেঁদে ঠোঁট নাড়ে, নাচ করে। ছেলেরা পাল্লা দিচ্ছে, সেই লাইনের জবাবে নাচছে। এই গ্রুপের পারফরমেন্স শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে উঠলো আরেক গ্রুপ। সেখানে রয়েছে তাসমিনা, তমা, তাসনুভা, তানজিমা ... তাদের গ্রুপে ডান্স করলো লিমা বালি গানে। মেয়েরা এই গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে। ওদের গানে পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ লাইট অফ। ফোকাস লাইট এলো আরিফের। মেহেন্দি লাগাকে রাখে না, ডোলি সাজাকে রাখে না। আরিফ মিমের দিকে হাত বাড়ালো, মিম হাসি মুখে এগিয়ে দিল। দুজন একসাথে মঞ্চে, চারিদিকে স্লো ক্যাপ। সর্বশেষে সাব্বির একসাথে দেশি গার্ল,
लुंगी डांस, टुकुर टुकुर देखो क्या, बोलो চাঁদনি, বলো কাঙ্গনা করে সবাই একসাথে স্টেজে, একসাথে নাচ, আনন্দ, হইচই। অবশেষে স্টেজের এক পাশে বসে পড়ল মিম, বাঁ পাশে বন্যা, ডান পাশে মেঘ। আরিফ মিমের হাতে মেহেদি লাগালো, হালকা কাপা হাতে, চোখে জল। আইরিন ফিসফিস করে বলল, এই ভালোবাসার নাম আমি তো ভালোবাসি তোকে। ঘরে বাতাসে ভেসে বেড়ালো শান্তির এক ধ্বনি। শেষে উৎসব, যা শুরু হবে একটা নতুন জীবনের গল্প। লোকজন ঠিকই বলে, যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তো একটু অন্যভাবে ফুলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিম এক হাতে মেহেদি পরে নিজের নাম লিখে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। গত 2 দিন আগেই তো সে কত কাঁদছে, কত কষ্ট পাচ্ছে, আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে 1000 গুণ বেশি সুখ। ঝর্ণার মতন ঝরছে তার হাসি। কিছুক্ষণের মধ্যে জান্নাত এলো, আরিফের উদ্দেশ্যে বলল, এই যে দেবরাজি, এবার তো যেতে হবে। আর 2 দিন পর তো বউ পার্মানেন্ট পেয়ে যাবে। এখন চলো বাড়ি ফিরে যাই। জান্নাতের কথায় যেন চারিদিকে হাসিতে ফেটে ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবী হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুচকি হাসলো, তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে, তারপর উঠে দাঁড়িয়ে বলল, ওহ, সুন্দর একটা বউ পেয়েছি বলে চারিদিকে সবাই আমাকে হিংসে করছে, কোথায় যে যাই। বলে আরিফ অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তে পরিবেশটা হাসি ঠাট্টায় আরো মেতে উঠল। হইচইয়ের মাঝেই নতুন অতিথিরা এসে হাজির। দরজার কাছে উম্মে হাবিবা, কাহাফ, জেরিন, দেবযানী আর পিথি দাঁড়িয়ে আছে। উম্মে হাবিবা মিমের গালে আলতো করে চাপড়ে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে রাজকুমারী হয়ে বসে আছিস। কাহাফ বলল, মেহেদির রং দেখে দারুণ গাঢ় হবে। জেরিন হাসলো, আরিফ ভাইয়ের নামও বুঝি লিখে ফেলেছিস? দেবযানী বলল, কতদিন ধরে ভাবছিলাম এই দিনে তোদের পাশে থাকবো, অবশেষে এলাম। পিথি হাত নেড়ে বলল, আজকে সব ছবি কিন্তু আমার ফোনেই থাকবে। আর একটু পর প্রার্থনা, পূর্বী, ফারহানা, ফারুল, বর্ষা ও বর্ণিলি এসে জুটল। প্রার্থনা বলল, তোর গায়ে হলুদে আমরা সবাই আগে লাফালাফি করব। পূর্বী হেসে বলল, তোর হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। ফারহানা দুষ্টুমি করে বলল, আরিফ ভাই কত ভাগ্যবান রে। ফারুল বলল, কাল থেকে তোরা একসাথে, এবার কবে আমাদের বিয়ে হবে? বর্ষা আর বর্ণিলি হাততালি দিয়ে হেসে ফেলল। এক কোণে মাইশা আর মায়া মিমের গয়না ঠিক করছে। মাহদিবা, মিরাজ আর মেহজাবিন আস্তে আস্তে পাশে বসলো। মাহদিবা বলল, কেমন লাগছে? টেনশন? মিম মাথা নেড়ে মৃদু হেসে বলল, সত্যি বলতে খুব নার্ভাস লাগছে। মীরা বলল, চিন্তা করিস না, আমরা আছি। মিরাজ হাসতে হাসতে বলল, এখন কাঁদিস না, বিয়ের দিন একসাথে কাঁদবো। মেহজাবিন বলল, দেখিস সব ঠিকঠাক হয়ে যাবে। মুন আর মুনতাসা এসে মিমকে জড়িয়ে ধরল। মুন বলল, আজকে তোকে আলাদা করে সুন্দর লাগছে। মুনতাহা বলল, যদি পালিয়ে যেতে চাস আমাকে জানাস। মুক্তা, মাসুকা, নয়ন, নাবা, নাবিলা, নামিদা,
নির্মা সবশেষে এসে বলল, আজ তুই সবার নায়িকা। মিম সবার কথা শুনে লজ্জায় গাল লাল করে ফেলেছে। মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল, মেঘাপু, পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল, আপুকে এখানে নিয়ে আয়, মিম সহ আমরা সবাই এখানে মেহেদি লাগাবো। ঠিক আছে, কথাটা বলেই লেহেঙ্গার দুই পাশ ধরে দৌড়ে ছুটে পালালো উর্মি। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকলো। ভোর 4টার দিকে একে একে সবাই ঘুমাতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত পরিশ্রান্ত। হলুদ রঙা সকালে সূর্য আজ খানবাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়া যেন উৎসবের সুবাস। স্প্যারো ড্রিম হাউসে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরুটা হলো একগাদা দুষ্টুমিতে। ত্রিধা ঘুরে ঘুরে বাসায় সব হলুদ জিনিস খুঁজে বের করছে, এটা সেটা দেখিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এই যে, এটা হলো হলুদ টিস্যু, মিমফুপি নিশ্চয়ই এটা পরবে। বলতে বলতে সেই টিস্যু মাথায় জড়িয়ে ফেললো। এদিকে আহিয়া ও আহিয়ান দুইজন মিলে কিচেনের দিকে ছুটে, তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেদি নাইটে ডান্স করলাম, আমার লাচ্ছি খেতে হবে আগে, বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ। আদি হেসে বলল, এই তানভীর ভাইয়া তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগছিল বেদের দলের ওস্তাদ। মেঘ খিলখিল করে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচলো যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল, আরিফ ভাই শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল, ওটা ছিল আসলে সেরা মুহূর্ত। মিম হেসে বলল, চুপ করো তো, সবাই দেখি আজ আমাকে নিয়ে পড়ে আছো। নাস্তার টেবিলে যেন এক টুকরো স্মৃতির থালা। নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে। সবাই ব্যস্ততায় হাসি মজায়, কিন্তু সে যে একটু চুপচাপ। আবির বিছানার পাশে চুপ করে ল্যাপটপটা নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফি কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বললেন না কেন? আবির একটু চমকে তাকিয়ে মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম, এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দিল। আবির মেঘকে টেনে পাশে বসালো, ধীরে ধীরে তার হাত ধরলো। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে, আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই। মেঘ লজ্জায় করে মাথা নিচু করলো। আবির মৃদু কণ্ঠে বলল, আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবী কেউ তোমার দিকে নজর না দেয়। মেঘ কাপা গলায় বলল, আপনি আছেন বলেই আমার জীবনটা সুন্দরভাবে উপভোগ করছি। দুজনে কিছুক্ষণ চুপচাপ, নীরবতা যেন ভালোবাসার ভাষায় হয়ে দাঁড়িয়েছে। বন্যা, মিম ও মেঘ এক রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে। জান্নাত আর আইরিন যোগ দিল ভিডিও কলে। বন্যা বলল, আমরা মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেদের মঞ্চে তুলে দেবে, কিন্তু আমাদের তরফ থেকে একটা ডান্স প্র্যাকটিস থাকা উচিত। জান্নাত বলল, তাহলে একটা স্লো পারফরমেন্স শিখে দাও মিমকে। মিম হেসে বলল, তোমরা এক একজন এক একটা নাটক, আমি তো টেনশনে আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলল, এটা বিয়ে, এটা তো মজার সময়, পরে তো কাজই কাজ। সবাই একসাথে হেসে উঠল। বেলা 11টা। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও আরো কয়েকজন মেয়েরা মিমকে ঘিরে বসেছে। আকলিমা খান বললেন, মিম, তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস, বিশ্বাস হয় না রে মা। মিম চোখে জল চিকচিক করছে। মালিহা খান হেসে বললেন, তবে মনে রাখিস, তুই যত বড়ই হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট্ট সেই মিম। মিম চুপ করে, মাথা নিচু করে বসে রইল, তার চোখে জল ঝরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা ধীরে ধীরে চলে আসে সেই ক্ষণ। স্প্যারো ড্রিম হাউসের আশ যেন রূপকথা। বিকেল থেকে পুরো বাড়ি যেন রঙে রঙিন। বড় বড় গাছের গায়ে লাল হলুদ কমলা কাপড়ে
ঘুঙুর লাগানো ফিতা ঝুলছে। ছাদ বারান্দার বাগানে প্রতিটা কোনায় ফড়িংয়ের মতন ছোট ছোট বাতি, হলুদের মালা আর ফুলে ভরা প্যান্ডেল। পথে প্রবেশে বড় ফানুস আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে এই বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা। বর কনের পরিবারের জাঁকজমক ও উপস্থিতি চারিদিকে পরিবেশটা আরো মাতিয়ে তুলছে। মেয়ে পক্ষে মিমের পরিবারে সব মেয়েরা একরঙা হালকা কাঁচা হলুদের শাড়ি নিজেদের রাঙিয়ে তুলেছে। বড়রা হালকা হলুদ সুতি শাড়িতে আর তরুণীরা সিল্ক বা জর্জেট পাতলা শাড়িতে, চুল খোলা, হাতে বেলি আর গাঁদা ফুলের বালা, কপালে ছোট্ট টিপ। আর মিমের প্রবেশ সবাইকে ছাপিয়ে যেন হলুদের রানী। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা, কপালে ফুলের টিকলি, হাতে ফুলের বালা, খোপায় ফুলের মালা, মুখে তৃপ্তি, শান্ত অনর্থ ভালোবাসার ছোঁয়া। তার পাশে বন্যা, মেঘ, আইরিন, জান্নাত, সবাই সাজি একই, কাঁচা হলুদের শাড়ি, খোপা চুলের ফুলের সাজ। অন্যদিকে বরপক্ষ আরিফের পরিবারও থেকে কম নয়। সব ছেলেরাই সাদা পাঞ্জাবি, শুধু স্পেশাল কয়েকজন যেমন আবির, তানভীর, আসিফ, আরিফ, সাকিব, রাকিব, রাসেল, মোবারক প্রত্যেকেই গায়ে হলুদের পাঞ্জাবি, সাদা পাজামা। আরিফের উপস্থিতি আলাদা, তাকে ঘিরে যেন এক অন্যরকম আলো, সাদা আর হলুদের মিশ্রণে। খান পরিবারের 3 কর্তা আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান তিনজনে একসাথে বাড়ির সবচেয়ে বড় গেটের সামনে দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবি পাজামা, ছিমছাম ভদ্রবেশ, সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবির, তানভীর ও আসিফ। তাদের সৌজন্য অভ্যর্থনায় অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের আভিজাত বাড়ির আদব কায়দা। স্বাগতম, আপনাদের কন্যার হলুদ সন্ধ্যা। আমাদের কন্যার হলুদ সন্ধ্যা। আবিরের কথা শুনে একজন অতিথি জবাব দিল, বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে। আবির মৃদু হাসলো। গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে মিউজিক, খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে উঠেছে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। আবির মুচকি হেসে এগিয়ে গেল। সেই গাড়ি থেকে নামলো চট্টগ্রামের এমপি নিহাল খানের ছেলে ও পুত্রবধূ রিদ খান ও মায়া, তাদের ছেলে মারিদ আর মেয়ে সুখ। রিদ ফর্মাল সাদা পাঞ্জাবি পাজামা, মায়া হলুদ রঙা জামদানি শাড়ি আর গায়ে গয়না অপরূপা। সাথে মারিদ পরেছে বাবার মতন নীল সাদা পাঞ্জাবি আর সুখ পাতলা হলুদ ফ্রক, হাতে ফুল। আবির রিদ খানের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম মাই ড্রিম হাউস। রিদ খান মুচকি হাসলো। তানভীর ওদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ আমার সাথে ভেতরে চলুন। তারপর আরেক গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ পূর্ব ও পূর্ণতা। ওয়াসিফ সাবেক রাজনীতিবিদ, বর্তমানে বিজনেস আইকন, ধপধপে সাদা পাঞ্জাবি। পূর্ণতা ঘিয়ারঙা কাতান, হাতে সোনালি ফুলের বালা, সৌম্য অথচ স্পষ্ট উপস্থিতি। ওদের ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথির মাঝে লক্ষ্য করা গেল গেটের বাইরে একটা ব্ল্যাক মার্সিডিজ এসে থেমেছে। আসিফ সঙ্গে সঙ্গে আবিরকে খবর দিল। আবির এগিয়ে যেতেই দেখলো ইতিমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে জায়ান কৃতিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান, আর তাদের সাথে আসছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী। কৃতিক ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্ট, নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে। অরোরা জায়ান বিদেশি স্টাইলের শাড়ি আর কিয়ারা আধুনিক স্কার্ট। আবির যখন কৃতিককে স্বাগতম করায় ব্যস্ত, তখনই এসে থামলো দেশের বিখ্যাত উকিল মেহেজিবা আরমিন অন্তর। গাড়িটি গাঢ় হলুদ শাড়ি, পল্টু ফুলের মালা হাতে। পল্টু কি?
ঘোমটা সামান্য তুলে দাঁড়িয়ে আছে মেহজাবিন। তারপর পরে উপস্থিত হলো ফারাজ এলাহি ও চিত্রাঙ্গনা। ফারাজ ক্রিম পাঞ্জাবি, চিত্রাঙ্গনা উজ্জ্বল হলুদ শাড়ি, অনিন্দ সুন্দর। আবির একে একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল। হঠাৎ স্টেজ অন্ধকার, ফোকাস লাইট একদম মাঝখানে। ব্ল্যাক জ্যাকেটে পড়ুয়া একজনকে হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিকে, ভ্যাম্পায়ার কিথর, স্পেশাল এন্ট্রি। তার চোখে মুখে কারিশমার শীষ পড়ে উঠছে। বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। ভিকে কণ্ঠে ভ্রমর কইও গিয়া শুরু। পুরো গানটা ভ্রমর কইও গিয়া, কৃষ্ণ বিহরে মোর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। মাঝে মাঝে সবাই করতালি, সবার মুখে তৃপ্তির হাসি। কে যেন বলল, ও মাই গড, ভাইরাল ভ্যাম্পায়ার লাভ গান করছে। গানের শেষে ভিকে হাসি মুখে স্টেজ থেকে বলল, আমি মিম আর আরিফের জন্য রিয়েল আমার ভালোবাসা, আমার স্পেশাল ভালোবাসা। সুখে থাকো একজোড়া লাভ বার্ড। আইরিন পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণোচ্ছল ভঙ্গিতে। আজকের হলুদ সন্ধ্যা সবার জন্য স্পেশাল গেম, স্পেশাল মজা, স্পেশাল নাচ। হঠাৎ দর্শকের ভিড় থেকে একজন ছেলে উঠে এলো, সাদা পাঞ্জাবি, দুষ্ট হাসি মুখে। বলল, আজকে আমি তোমার পার্টনার হব। আইরিন হঠাৎ চমকে গিয়ে বলল, আমি কি চেয়েছি কোনো পার্টনার? ছেলেটা দারুণ হেসে জবাব দিল, না চাইলেও কি, আমার ইচ্ছা। আইরিন চোখ রাঙিয়ে বলল, আপনি তানভীর ভাইয়ার কাজিন রাদিফ না? আপনি প্লিজ জায়গায় গিয়ে বসেন। ছেলেটি আবারও হেসে হেসে জবাব দিল, আপনি দাঁড়ালে আমি কিভাবে বসি বলুন তো? সবাই হেসে উঠল। আইরিন ফিসফিস করে বলল, প্লিজ আমাকে শান্তিতে আমার কাজ করতে দিন। রাদিফ দুষ্টু হেসে হাসি দিয়ে বলল, এত শান্ত থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস। আইরিন রাগে কটমট করে জবাব দিল, আইরিন আমার নাম। আইরিন লক্ষ্য করলো নিচে থেকে সবাই স্টেজে ওদের দিকে তাকিয়ে আছে, তাই নিজের রাগটাকে গিলে মুখে কৃত্রিম হাসি টেনে আবারও পুনরায় অনুষ্ঠান হোস্ট করা শুরু করলো। স্প্যারো ড্রিম হাউস যেমন অদ্ভুত এক ভালোবাসার পথ। একদিকে অতিথিরা, অন্যদিকে নাচ গান, এর মাঝে বরকনের হাসিমুখ। এই আলোর আজ হলুদ সন্ধ্যা। স্টেজে প্রথমে উঠল মিমের বান্ধবীর টিম। গান নাড়ালো মুছে। নববধূর জন্য মজা করে নাচের গান, হাসি মুখে হলুদের সাজে সবাই একে একে উঠে এসে দুলতে দুলতে নাচ শুরু করলো। গানের মাঝে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো। চারপাশে ঘুরে দুষ্টু নাচ, হাসি ঠাট্টা। দ্বিতীয় নাচ ছেলে পক্ষ থেকে সাউন্ড বক্সে বেজে উঠল, টুমকা টুমকা টুম। আরিফের সকল বন্ধু মিলে পুরো কমেডি স্টাইলের নাচ, মঞ্চে তুমুল হাসি ঠাট্টা। সবার নাচ দেখে মিম, বন্যা, মেঘ, আইরিন হাসতে হাসতে চোখে জল। কিন্তু এত কিছুর মাঝে আবির ও মেঘের দুষ্টু মিষ্টি চোখাচোখি। আবির বারবার মেঘকে ইশারা করে ডাকছে, আর মেয়ে বাহিনী পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ। বন্যা আইরিন মুখ টিপে হাসছে। আইরিন বলল, আবির ভাই, বউকে কি শুধু তোমারই আছে? আবিরের অকপট জবাব, জি, তাতে তোর সমস্যা কি? আইরিন দুষ্ট হেসে বলল, 2 বাচ্চার মা হয়ে গেছে। এবার আবির থমথমে মুখে বলল, তাতে কি, ভালোবাসা কমে গেছে? সবাই হেসে ফেলল। মেঘ লজ্জা পায়। আবির কানে কানে ফিসফিসিয়ে বলল, তোর লজ্জায় আমি হারি প্রতিবার প্রতিক্ষণে। হঠাৎ মাইকে আইরিনের কণ্ঠ, এবার হবে স্পেশাল পারফরমেন্স। আমি হলাম রোমিও। আবির অবাক চোখে পাশে তাকিয়ে দেখলো আইরিন নেই। খানিকটা হতভম্ব হয়ে বলল, এই মেয়ে তো মাত্র এখানে ছিল।
স্টেজে উঠে এলো আদি, ব্ল্যাক জ্যাকেট, দুষ্টু হাসি মুখে। মিউজিক বাজতে আদি নাচ শুরু করলো। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। পুরো বাড়ি হাততালি। আহিয়ান, ত্রিধা, সুখ, মারিচ সবাই নাচ দেখে আবার হাসতে হাসতে দৌড়াচ্ছে। কেয়ারা, রাকিবের ছেলে, মাইশার ছেলে আর জান্নাতের মেয়ে এসে যোগ দিল খেলায়। গতকাল মেহেদি অনুষ্ঠানে মাইশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামী সন্তান নিয়ে এসেছে স্প্যারো ড্রিম হাউসে। এসে সবার আনন্দ দেখে বারবার বলছে গতকাল না এসে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। বাচ্চাগুলো কখনো বল ছুঁড়ে মারছে, কখনো ওড়না টেনে দিচ্ছে, কখনো দৌড়ে গিয়ে বন্যা বা মেঘের করে লাফিয়ে উঠছে। পুরো বাড়িতে হইচই। হলুদ মাখানোর সময় একে একে করে সবাই মিম আর আরিফের সামনে এসে দাঁড়ালো। কাঁচা হলুদে ভেজানো পাতা হাতে প্রথমে বাড়ির বড়রা, মা, চাচি, খালা, বড় আপা, দাদি স্নেহ ভরা ছোঁয়া দিয়ে বলল আল্লাহ তোদের মঙ্গল করুক, সারা জীবন যেন হাসি মুখে খুশিতে থাকিস। চোখের কোণে আবেগ ঝিকমিক করছে। তারপর বান্ধবীরা এসে একে একে। তানহা বলল, তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো। নুসরাত বলল, আরিফ ভাইয়া আপনার তো অনেক সৌভাগ্য, এমন বউ তো অন্য কোথাও নেই। এবার তামান্না হাসি মুখে বলল, মিম, এই হাসি যেন সারা জীবন থাকে। সবাই মিমের গায়ে হলুদ ছুঁয়ে দিয়েই হাসছে। এদিকে মিম বারবার কাকে যেন কল দিয়েই যাচ্ছে। আমির লক্ষ্য করতেই এদিকে এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো, কি সমস্যা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? মেঘ একটু মন খারাপ করে বলল, তামিম ও মিনহাজকে কল দিচ্ছি, ওরা বলেছে আগামীকাল আসবে। ওদের কত করে বললাম ভাবিদের নিয়ে আজকে গায়ে হলুদের সন্ধ্যায় অ্যাটেন্ড কর, কিন্তু শয়তানগুলো কথা শুনলো না। বারবার একটাই কথা বলছে, আগামীকাল আসবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও ঠিক আছে, এতে মন খারাপ করার কিছুই নেই, চলো ওইদিকে যাই। এবার স্পেশাল গেস্টরা মিমের কাছে এলো। পূর্ণতা বলল, তোমায় দারুণ লাগছে। একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সবসময় আশীর্বাদের প্রতীক হয়। মিমের এক গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে অরু বলল, চোখের এই দীপ্তি সারা জীবন থাকুক, জীবনে যেন সব সুখ পাও। এবার অন্য গালে হলুদ ছুঁয়ে ছাড়তে বলল, ভালোবাসার সাথে শ্রদ্ধা, ভালোবাসা মানে শ্রদ্ধা। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে সেই গর্বে। পেছন থেকে মায়া এসে মিমের মাথায় হাত রাখলো। তারপর ভালোবাসার কণ্ঠে বলল, আজ আমি কেবল অতিথি নয়, বড় বোনের মতন বলি, সুখী থাকিস। সবাই হাততালি দিচ্ছে। আহিয়ান, ত্রিধা, সুখ, মারিদ এসে মিমের সাথে বসলো। ত্রিধা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মিম ফুপি, তুমি রাজকন্যা আজ। আহিয়া বলল, আর আরিফ চাচু হবে রাজা। মিম হাসি মুখে, চোখে জল। আরিফ পাশ থেকে বলল, এখন থেকে শুধু তুই আর আমি আর আমাদের এই ভালোবাসা। পেছনে বেজে উঠল হালকা মিউজিক। মেহেন্দি হে রচনে ওয়ালি, হাতোं में गहरी लाली। হলুদ সন্ধ্যা শেষ, কিন্তু এই ভালোবাসা যেন শুরু হলো নতুন করে। শুক্রবার সকাল যেন এক স্বপ্নের মতন। আকাশে হালকা মেঘের ছায়া, আবার কখনো রোদে উঠছে। বাড়ির প্রতিটা কোণায় সাজানো এখনো রঙিন ঝাড়ল ফুলের মালা। কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া, কোথাও বিয়ের লালচে রঙের সাজ। ডাইনিং এর স্পেসে সকালের আয়োজন। টেবিলে সাজানো আছে লুচি, আলুর দম, ডিম পোচ, ফলের রস, পায়েস। মেঘ, মিম, বন্যা, তানভীর, আদি, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই টেবিল ঘিরে বসে হাসি মুখে নাস্তা করছে। মাইশা, মালা ও তাদের হাজবেন্ড সহ বাকি মেহমানরা একটু আগে নাস্তা সেরে উঠে গিয়েছে। এখন পরিবারের সবাই একসাথে বসেছে। পরিবারের 3 কর্ত্রী সবাইকে মেহমানদারিতে ব্যস্ত। এতক্ষণ বন্যা ও
মেঘ তাদের সাহায্য করছিল। আলী আহমেদ খানের ডাকাডাকিতে এখন এসে নাস্তায় করতে বসলো। তানভীর আবিরকে খুঁচিয়ে ফিসফিস করলো, ভাইয়া আজকে কি তোমার রোম্যান্স বন্ধ থাকবে নাকি এই সকালেও নতুন প্ল্যান? গত 2 দিন যা রং দেখালে আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সেই ভাই। আবির গম্ভীর মুখ করে বলল, আমার বউ তোর বোন হয় বেয়াদব? তুই কি করে তোর ছোট বোন আর তার জামাইয়ের রোম্যান্সের খবর নিস? ছি তানভীর, আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ। তানভীর বলে উঠল, ইস যত ঢং। সবাই হাসাহাসির মাঝে নাস্তা শেষ করলো। নাস্তার পরে ড্রয়িং রুমে একপাশে আহিয়া, আহিয়ান, ত্রিধা, মাইশার ছেলে মেলে বসে। ওদের হাতে গুঁড়ো রং নিয়েছে, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি। ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয়। আহিয়ান বলল, তোমরা কেউ আমার মুখে আবির দিবে না, মুখে আবির লাগলে আমার ভালো লাগে না। ঠিক তখনই এক মুঠো লাল রং আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের 2 গালে মেখে দিল। তারপর ত্রিধা খিলখিলিয়ে হেসে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া সুন্দর। এটা দেখে বাকি বাচ্চারা এসে বাচ্চাদের সে কি হাসি। ওড়না, টিস্যু, প্লেট সব ভরেছে গুঁড়ো রং দিয়ে। আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল তার মা বাবার রুমে, রেখে আসতে টেবিলের উপরে। সে ভাবলো এই রং দিয়ে পরে মজা করবে। কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে, দেখলো টেবিলের উপরে সেই রং ভর্তি প্লেট। পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির, চোখে সেই দুষ্ট হাসি। আবির মেঘের কানের পাশে ফিসফিসিয়ে বলল, এই রংগুলো কার জন্য রাখা বলো তো? মেঘ হেসে বলল, ওরা খেলছিল, হয়তো ভুল করে রেখে গেছে। আবির ধীরে সেই গুঁড়ো রং তুলে আঙ্গুলে, একটু পিঙ্ক, একটু হলুদ, মেঘের গালে স্পর্শ করে বলল, এই লালটা তোমার লজ্জার চিহ্ন, এই হলুদ আমার ভালোবাসার চিহ্ন। মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির এবার ধীরে ধীরে পিঠের উপর ছুঁয়ে দিল সেই নরম গুঁড়ো রং, হাতে বুলিয়ে বলল, মেঘ তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? মেঘ নিঃশ্বাস টেনে বলল, এভাবে কেউ রং মাখায়? আবির হেসে বলল, ভালোবাসা আর খেলায় নিয়ম নেই, তুমি জানো না? গোলাপি গুঁড়ো রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিয়ে দিল আবির। একটু শিরশিরে অনুভূতি। মেঘ থেমে গেল। আবির মৃদু স্বরে বলল, এটা আমার, শুধুই আমার চিহ্ন। মেঘের মুখে হালকা হাসি, চোখে ভালোবাসার দীপ্তি। আবির মেঘের কোলে তুলে নিয়ে ধীরে ধীরে, চলো আজকে সকালটা তোমার রঙে রাঙিয়ে তুলি। মেঘ হেসে ফেলে বলল, পাগল। আবির জবাবে ফিসফিস করল, তোমার জন্য পাগল আমৃত্যু। সকাল শেষে বিয়ের বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা। আজকের অনুষ্ঠান স্প্যারো ড্রিম হাউসে রুফটপে হবে। দুপুর হতে না হতেই বাড়িতে পড়েছে অতিথির ঢল। একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা। তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিং এর লোকসহ খানবাড়ির সকল সদস্য। বরযাত্রী গাড়ি এসে থামলো স্প্যারো ড্রিম হাউসের বিশাল ফটকে। বর আরিফ, পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো। আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে। আইরিন ভারী লেহেঙ্গাটা 2 হাতে তুলে একটু এগিয়ে এসে হাসি মুখে বলল, চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায়। সামনে দাঁড়িয়ে রাদিফ, সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে, মুখে শয়তানি হাসি। সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা এবং মিমের সকল কাজিন। রাদিফ বলল, ওয়েলকাম আইরিন বিয়ান, আজকে তো আমরা কনে পক্ষ। এই গেট খুলবে কিন্তু টাকায়। আইরিন ঠোঁট বাঁকিয়ে বলল, ও মেয়ে পক্ষ তো দেখি অনেক হিংসুটে। বেআইন বলে তো কিছু ছাড় দিচ্ছিলাম ভাবলাম। আইরিনের পুরো কথা শেষ
করতে না দিয়েই রাদীপ হেসে বলল, এই রসিকতা আজ চলবে না। তুমি বরপক্ষ, গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো। পেছন থেকে আরিফ হাসছে। এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল, আইরিন, এই ছেলেকে কাবু করতে হলে তোকে প্রয়োজন। আইরিন ভ্রু কুঁচকে বলল, টাকা দিতে হবে না, কিছু অন্য শর্ত আছে। তারপর আস্তে করে বলল, রাদীপ সোনা, রাদীপ সোনা চান, তুমি তুমি যদি না তুমি জানো না আমি কত বড় ফাজিল। সময় মতো আমাদের টাকা আমি পুষিয়ে নেব। রাদীপ গম্ভীর গলায় বলল, শর্ত আছে? অবশ্যই আছে, আগে বলো। রাদীপ জানস, তুমি এই গেটের হিরো। তুমি না চাইলে বর ঢুকবে না। এই লাইন বলো, তাহলেই ফ্রি। আইরিন অবাক। রাদীপ শয়তানি হাসি। বেআইন, না হলে টাকা। পেছনে তানভীর আবির এসে হেসে ফেলে বলল, আইরিন মেনে নে, টাকা দে। আর এবার রাদীপ বেচারার বিয়েটা হতে দে। আইরিন দাঁতে দাঁত চেপে রাদীপের উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, টাকা দেব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি তো আমাদের বেয়াই হয়ে যাবেন সামনে, তখন সব সুদে আসলে ফেরত নিয়ে নিব। রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে একবার রাদীপ চান্স ডাকো, আমি আজ এই গেট ফ্রি করে দেব। আইরিন রাগে দাঁত চেপে বলল, টাকা নিন, চুপচাপ রাস্তা ছাড়ুন। আইরিন গুনে গুনে 50,000 টাকা দিল। রাদীপ নোট হাতে নিয়ে বলল, এই নিলাম, তবে মনে রাখো, আজ শুধু গেট ছাড়লাম, কাল রাস্তা, পরশু বউ, সব ধরবো। আইরিন রাদীপের কথায় আগামাথা কিছু না বুঝেই রাগে কটমট করে বলল, যত সব আজাইরা পাগল। রাদীপ হেসে বলল, এই পাগল এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে, মনে রেখো। সবাই হো হো করে হাসলো। আরিফ গলা টান করে বলল, চলো বরপক্ষ, গেট পার, যুদ্ধ জিতে গেলাম। রাদীপ নীরবে বলল, এই যুদ্ধ আমি ইচ্ছে করেই হারলাম। স্প্যারো ড্রিম হাউসের রুফটপ সাজানো রাজকীয়ভাবে। হলুদের পর আজ বিয়ে সাজ, রক্তিম লাল আর সোনালী রঙের ঝলমল করছে। প্রায় ঘন্টাখানেক আগে তামিম, মিষ্টি, মিনহাজ এসেছে, কিন্তু এইবার তারা কেউ একা নয়। তামিমের ওয়াইফ, মিষ্টির সাথে মিষ্টির হাজবেন্ড ও তাদের মেয়ে, মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ। ওদেরকে দেখে বন্যা ও মেঘ তো মহা খুশি। মূলত আবির নিজেই শত ব্যস্তর মাঝে ওদের স্প্যারো ড্রিম হাউসে আনার ব্যবস্থা করেছে। মিম আজ কাছের মতন মায়াবী, লাল শাড়িতে যেন কোণে পুতুল। আরিফ দাঁড়িয়ে আছে পাশেই, সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়ি। বিয়ে পড়ানো শেষ। কোণে বাড়ির চোখে জল, মিম চোখ ভিজিয়ে কাঁদছে। আইরিন, রাদীপ ও মিমের বান্ধবীরা সবাই আয়না দেখানোর জন্য। আরিফ ও মিমকে একসাথে বসালো, মাঝখানে আয়না। আরিফের কানে ফিসফিসিয়ে বলল, এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার আমৃত্যু। মিম লাজুক হেসে তাকালো। সেই আয়নার প্রতিফলিত হাসি জানিয়ে দিল, এই ভালোবাসা কেবল আজ শুরু, যার কোনো অন্ত নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খানবাড়ির সকলের চোখে অশ্রু। দূরে এক কোণে থমথমে মুখে দাঁড়িয়ে আছে আবির ও তানভীর। মিমের চোখে অশ্রু, পাশে মেঘ, বন্যা, বান্ধবীরা কাঁদছে। আরিফ মিমের হাত ধরে বলল, চলো, তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব। বিদায়ের রীতিতে মিম বাড়ির সিঁড়ি ছেড়ে গেল। সবাই দোয়া করলো, আল্লাহ তাদের ভালো রাখুক। মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ করে মেঘ রাত 8টায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে। আহিয়া দৌড়ে এসে মায়ের কোলে উঠল। আহিয়া বলল, মাম্মা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। আহিয়ান বলল, আমিও ঘুমাবো মাম্মার সাথে। মেঘ ছেলে মেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমাও। এবার আহিয়া বলল, মাম্মা, আমি দাদা ভাইয়ের সাথে ঘুমাবো না। এবার মেঘ বুঝলো পুরো কথা। একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, গত কয়েকদিন তোমার মেম ফুপির বিয়ে ছিল, তাই আমার ঘুমাতে অনেক রাত হতো, আমি নানার কাজে ব্যস্ত থাকতাম।
আমি নানান কাজে ব্যস্ত থাকতাম। তোমাদের তোমাদেরকে তোমাদের দাদু ভাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই, কিন্তু আমি রাতে যখন ঘুমাতে আসতাম তখন তোমাদের আমার কাছে নিয়ে আসতাম। তোমরা রাতে আমার কাছেই ঘুমাতে, বুঝেছো মাম্মা? আমি পেছনে দাঁড়িয়ে বলল, আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে? আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে পড়ল, বলল, পাপা এসেছে। আহিয়ান বলল, ঠিক আছে পাপা, তোমার মামা পাপা তোমার, মাম্মা আমার। এই কথা শুনে মেঘ আর আবির হেসে দিল। মেঘের কোলে বসে থেকে আহিয়ান বলল, চলো না মাম্মা, আমরা কিছু খেলি। পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দেব। মেঘ হেসে বলল, তোমাদের পাপা কি চুপ করে থাকবে? আবির মেঘের কানের কাছে এসে বলল, ওদের কাছে হারতে রাজি, তোমার কাছে কখনোই না। মেঘ বলল, আমি তো আগেই হেরে আছি আপনার কাছে। আবির মৃদু হাসলো, আর সেই হারটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আহিয়া বলল, আবার কি গল্প শুরু হলো? আহিয়া বলল, চলো চলো মাম্মা, আমরা খেলবো। আবির মেঘের হাত ধরে বলল, এমন একটা সংসারই তো আমার তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকে। আমৃত্যু। মেঘ বলল, ভালোবাসার কোনো মুখের শব্দ লাগে না, প্রমাণ লাগে না। এই শান্তি, এই সুখ, এটাই প্রমাণ। আহিয়ান ও আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত, আবির তখন চুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি, সবই তো আমার বেঁচে থাকার কারণ বউ। আজ শনিবার, আরিফের বাড়িতে সাজানো রাজকীয় ভাবে। দুপুরে রিসেপশন শেষ, এখন খানিকটা শান্ত পরিবেশ। খানবাড়িতে সকলে স্পাইরো ড্রিম হাউসে ফিরেই বিশ্রাম নিতে ব্যস্ত। সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত। মিমের বিয়ে নিয়ে গত কয়েকদিনে কেউ তেমন একটা বিশ্রাম নিতে পারেনি। আগামীকাল সকলে ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে। মেঘ হেসে বলল, এই তো কনে বরের দায়িত্ব শেষ, কনে পক্ষের দায়িত্ব শেষ, এখন থেকে শুধু মিমের শ্বশুরবাড়ির চিন্তা। বন্যা বলল, আমাদের বাড়িটা যেন ফাঁকা, কি ফাঁকা ফাঁকা লাগবে মিম ছাড়া, সেই শুধু আমরাই বুঝি। আবির পাশে বসে মেঘের কানে ফিসফিস করে বলল, তোমার মন খারাপ করে লাভ নেই, তোমার জন্য আমি আছি তবু। বন্যা খুব খুব করে কাশলো, তারপর আর চোখে মেঘের পানে তাকিয়ে আস্তে করে বলল, তুই আবির ভাইয়ের জন্য কতটা স্পেশাল সেটা এখন আমরা বুঝে গেছি। সবাই হেসে উঠল। আবির সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল। ঘরটা রঙিন ফুলে ভরা, নরম আলো, ধীর সুর। আরিফ ধীরে ধীরে কাছে এলো। মিম নিচু মুখে বসেছিল। আরিফ পাশে বসে মিমের কাঁধে হাত রাখলো। আরিফ বলল, এত কাঁদছো কেন? এই বাসর তোমার জন্য নতুন, আমার জন্য। তবে আমার কথা বিশ্বাস করো, আমি তোমার পাশে থাকবো সব সময়, যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি। মিম হালকা কাঁপা গলায় বলল, এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল, আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য। আরিফ মিমের হাত দুটো নিজের কাছে ভরে নিয়ে বলল, তোমার আজকে এই কষ্টের বিনিময়ে আমরা পাবো একটা ভালোবাসার ভরা ভবিষ্যৎ। মিম চোখ তুলে তাকিয়ে হাসলো, একটু কান্না ভেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। আরিফ মিমের কপালে স্নেহের চুমু এঁকে বলল, আজ থেকে শুধু আমি আর তুমি। হালকা রোমান্টিক অবয়ে ধীরে ধীরে রাত নেমে এলো। হাসি, কথা, হাসি, কিছু অনুচ্ছেদ, অনুভূতি আর ভালোবাসা। সময় গড়ায় 1 মাস কেটে গেছে। মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত। কখনো শাশুড়ির সাথে রান্না করে, কখনো ননদের সাথে রাদিফের নাম জুড়ে দুষ্টুমি। গত এই 1 মাসে রাদিফের সাথে আইরিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা খুব ভালো বন্ধু। ভবিষ্যতে তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটা দেখার পালা। খানবাড়িতে আবার সেই আগের মতোই চঞ্চল। আহিয়ান, ত্রিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছোটাছুটি, বিকেলে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প। মেঘ, বন্যা, তানভীর, আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায়। আবির মাঝে মাঝেই আহিয়ান ও আহিয়াকে নিয়ে মাঠে ছুটতে যায়। আহিয়ান বলে, পাপা
গোল করো, তুমি ধরবা না, ঠিক আছে? আবির হেসে বলে, তোমার জন্য আজও হেরে যাব? মেঘ ও বন্যা এখন পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খানকে সংসারের জীবনে, কর্মজীবন থেকে ছুটি দিয়ে মেঘ বন্যা পুরো সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ। গত 1 সপ্তাহ হলো আদি পড়ালেখার জন্য লন্ডনে পাঠানো হয়েছে। তখন মিও এসেছিল খানবাড়িতে। আকলিমা খানকে ধরে তার সে কি কান্না! আকলিমা খান কখনো নিজের সম্পূর্ণ সামলাতে পারেননি। মেয়ে বিয়ের 1 মাস হতে না হতে এখন আবার ছোট ছেলে বিদেশে পাড়ি। মা হিসেবে মেনে নিতে সত্যি খুব কষ্টসাধ্য। সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই বাড়ির সকল পুরুষরা বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে হৈ হৈ রই রই কাণ্ড। দাদা দাদির সাথে বাচ্চারা খেলাধুলো ও গল্পে আড্ডায় ব্যস্ত। মেঘ একটু আগে পাকোড়া বানিয়ে দিয়ে গেছে। বন্যা ও তানভীর সোফার এক কোণে বসে দেখছে ওদের দৌড়াদৌড়ি। তানভীর মৃদু হেসে বলল, দেখো আমাদের মেয়ের কাণ্ড, ও পুরোপুরি তোমার মতন হয়েছে। বন্যা খিলখিলি হেসে বলল, আর তোমার মতোই জেদি। ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মুখ লুকিয়ে বলল, মাম্মা, আহিয়ান ভাইয়া আমার সাথে খেলতে চায় না। তানভীর মুচকি হেসে বলল, মাম্মা, ও তোমার শুধু ভাইয়া হয়, আর আহিয়ান ভাই ডাকবে বলে ডাকবে না। এবার ত্রিধা জিদ্দি সুরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, ও শুধু আমার আহিয়ান ভাইয়া। তানভীর এবার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড! বন্যা, আহিয়ান আর ত্রিধা যে মেঘ আবিরের কার্বন কপি। এই হাসি, এই শান্ত। তানভীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন। একটু দূরে মেঘ দোতলার বেলকনিতে দাঁড়িয়ে নিচে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে। আবির পেছন থেকে এসে কাঁধে হাত রাখলো। কি দেখছো? মেঘ মৃদু হাসলো। এই জীবনটাই চেয়েছিলাম, সেটা। আবির বলল, পেয়েছ? মেঘ মৃদু হেসে জবাব দিল, যতটা চেয়েছি তার চেয়ে বেশি। আবির মেঘের গলা স্পর্শ করে বলল, গাল স্পর্শ করে বলল, তোর মুখে এই হাসিটা তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি, এই তো আমার বেঁচে থাকার কারণ। আর তুই তো আমার প্রাণ। মেঘ চোখের জল আসার হাসি দিয়ে বলল, আজকে আমি সত্যি খুব শান্তিতে। মিম নতুন জীবন, ভাইয়া আর বেবি সম্পূর্ণ হয়েছে, আর আমার তো অনেক আগেই নিজেদের মাঝে পূর্ণ হয়েছি। পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল, পাপা, আমাদের সাথে নিচে চলো, আমরা খেলবো। আবির আহিয়ানকে কোলে নিল, তারপর মেঘকে নিয়ে নিচে ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসলো। আহিয়া মেঝেতে বল ছুটছে, আবার হাসতে হাসতে পাপা মামার কোলে এসে পড়ছে। আবির মাঝে মাঝে আহিয়ানকে কোলে তুলছে, আহিয়ার ঠোঁটে চুমু দিচ্ছে। আহিয়া পাপাকে জড়িয়ে বলল, পাপা, তোমার চুলগুলো নষ্ট, আমি ঠিক করে দিচ্ছি। আবির হেসে বলল, তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে চিন্তা করি বলো? আহিয়া খিলখিল করে হেসে উঠল। সবাই ঘুমিয়ে গেছে। সারাদিনের হইচই শেষে পুরো বাড়ি নীরব। শুধু আকাশে থালার মতন মস্ত বড় চাঁদ, আর সেই চাঁদের আলোয় ভিজে থাকা খানবাড়ির ছাদ। সেই ছাদে আবির মেঘ পাশাপাশি বসা। কিছু না বললেও অনেক কিছুই বলছে চোখ। হাতে হাত ধরে বসে আছে নীরবে। চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে। সেই মুখের দিকে অপলক তাকিয়ে আছে আবির। আবির ধীরে বলল, আজ এই রাতটা যেন শেষ না হয়। তুমি, আমি, এই ভালোবাসা, সব যেন এখানেই থেকে যাক। মেঘ আস্তে করে কাঁধে মাথা রাখলো। সময় শেষ হয়, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। আপনার আমার এই গল্প শেষ মানে আরেকটা গল্পের শুরু। আবির মেঘের মুখ ছুঁয়ে বলল, আরে আমিময় আবির, তোমাতেই পরিপূর্ণ। মেঘ বলল, ভালোবাসা তো শুধু মুখের শব্দ নয়, এই সংসার, এই শান্তি, এই দুইজনের একসাথে বাঁচা, সেটাই প্রমাণ। আবির হেসে বলল, এই ঠোঁট, এই হাসি, এই তুমি
তুমি ছাড়া আমি কিছুই না, তুমি ছাড়া আমি আমার কোনো পরিচয় রাখি না, তুমি ছাড়া আমি ধূসর। চাঁদের নরম আলোয় আবির মেঘের বুকে জড়িয়ে ধরলো, ফিসফিসিয়ে বলল, এই শেষ না, তুমি আমার প্রতিটা শুরু, প্রতিটা শ্বাস, প্রতিটা বেঁচে থাকার কারণ। তুমি আমার আমৃত্যু ভালোবাসা। চোখ বন্ধ করে মেঘ বলল, আপনার বুকে এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর। সব গল্প এখানেই শেষ হোক। আবির মৃদু হাসলো, শেষ নয়, এই তো শুরু। তুমি, আমি আর এই ভালোবাসা আমৃত্যু। চাঁদের নীরব সাক্ষী হলো, যেখানে দুজন মানুষ গল্প থেমে নয়, চিরকালের ভালোবাসা বেঁচে থাকে। ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমি তো ভালোবাসি তোকে। লেখিকার শেষ মাত্রা। এই গল্পের শুরুতে ছিল আবির মেঘের অসম্পূর্ণ গল্প। শেষে এসে তাদের সংসার, সন্তান, সুখ, সবকিছুতেই পূর্ণতা। সুখের পরিণতি মেনেই হয় না গল্প শেষ, ভালোবাসা থেকে যায় আমৃত্যু। কিছু গল্প থাকে সেখানে শেষ মানেই কখনোই শেষ নয়। আবির মেঘের গল্প ছিল তেমনই। হাজারো ঝড়, ভুল বোঝাবুঝি, কান্না, অভিমান সব পেরিয়ে শেষে ছিল শুধু একটু টুকরো শান্তি, এক ফোঁটা হাসি, কিছু দুষ্ট খুনসুটি আর অসীম ভালোবাসা। আহিয়া ও আহিয়ান যখন খুনসুটি করে, তানভীর বন্যা যখন নতুন করে তাদের সংসার সাজায়, আর আবির মেঘ যখন একে অন্যের হাতে হাত রাখে, এই তো সেই ভালোবাসা যেখানে প্রমাণ লাগে না, শুধু অনুভূতি যথেষ্ট। এই গল্পের শেষের লাইনে ঠিক এই জন্যই, আমি তো ভালোবাসি তোকে।